প্র্যাকটিস করার জন্য তো একটা ভিডিও দেওয়া হয়েছিল, ওটা থেকেই দেখাই দেই। এইটা মনে হয় এটা আপনাদের জাস্ট একটু বোঝাই দিলেই বুঝবেন আশা করি। Welcome to another tech pattern. In this case, I'm going to make a এই যে এইরকম কখনো যদি কোনো সময় আমাদের কাট করা লাগে, ঠিক আছে, তখন আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি, ম্যানুয়ালভাবেও করতে পারি। সাধারণত ছোট্ট একটা কাজের জন্য আসলে অনেকে এত পরিশ্রম করতে চায় না, ঠিক আছে। যে একটা ভার্টিক্যাল লাইন আছে, সেই ভার্টিক্যাল লাইনকে আমরা 1 2 অফসেট করলাম, ঠিক আছে। অফসেট করার পর এইটাকে আমরা জাস্ট কপি কপি করে করে তৈরি করলাম, তাহলে এই লাইন যে হাইটে আছে এইখানেরগুলো কিন্তু সেই হাইটেই থাকবে, এটাই স্বাভাবিক। দেন আমরা এই লাইনটাকে যদি কনভার্ট না করে অফসেট করে দেই, তাহলে এই বরাবর একটা লাইন চলে আসবে। তাহলে কী হলো, উপরেরগুলোকে আমরা ট্রিম করে দিলেই হয়ে যাচ্ছে। নর্মালি আমাদের বেসিক নলেজ যেটা বলে আর কি, কিন্তু আমরা সেটাকে একটু প্যারামেট্রিক ওয়েতে করতে চাই, সেটা একটু দেখাই। linear pattern, all the contours. এখানে দেখেন সে একটা স্কেচ করছে এবং এই স্কেচটা একটু প্যারামেট্রিকভাবেই করা। যেমন নিচ থেকে উপরের দিকে 0.5 ডিস্টেন্স দিছে, এখানে 0.5 ডিস্টেন্স দিছে, এখান থেকে এই ডিস্টেন্সটা দিছে হচ্ছে আপনার 1, এবং এই যে একটা লাইন, এই লাইনটা এই এজের সাথে 0.8 ডিস্টেন্সে আছে, ঠিক আছে। 0.8 ডিস্টেন্সে আছে, মানে এটাকে আমরা বলবো অফসেট। এই লাইনটা এই লাইন থেকে অফসেট আছে 0.8। তো এইটার মধ্যে Of that দেখেন, edge. যদি সে এইটাকে ডিলেট করে দেয়, এই রিলেশনটাকে, মানে এই এস থেকে এটা যে 0.5 ডিস্টেন্সে আছে, এইটা কোনো লিমিটেশন থাকলো না, তখন কী হবে, এটাকে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে এই লাইনটা এই ডিরেকশনে আগাইতে থাকবে, এই লাইনটা এদিকে মুভ হবে, এই লাইনটা মুভ হবে। কীরকম হয় দেখেন On the top there. So use an offset entity to set that, and then the 0.5 so that the sketch. You can see now the top of that edge there is using, in this case, an offset entity relationship. It could be a parallel. এই কাজটা কিন্তু আপনারা নর্মালি পারবেন না, সে যেভাবে করছে সেটা যদি অ্যাপ্লাই করেন তখন পারবেন। এইখানে দেখেন যখন কার্সারটা নিচে, তখন এই লাইনটা পাশে এইখানে যেটা আছে সেটা প্যান টুল না কি যেন বলে, এই টুলসটা যখন আসবে তখন আপনি ড্র্যাগ করলে এই ডাইমেনশনটা চেঞ্জ হতে থাকে। এই ডাইমেনশনটা 0.5 আছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকে, তো যখন যত দূরত্বে যাবে তত বাড়বে। In this case, not dimension 2. So now I'm going to go ahead and create a linear pattern. জাস্ট আমরা যেভাবে লিনিয়ার প্যাটার্ন করতাম এখানেও সেম কাজটাই করবে, শুধু এখানে ভেরি স্কেচ একটা অপশন অন করে দিতে হয় অপশনের মধ্যে। Geometry would look like. So usually, you might pick an edge to এই যে দেখেন এইগুলো মানে এই লাইন বরাবর কিন্তু না, একটু বেশি চলে গেছে। set the direction. সবগুলো সেম হাইটে আছে, সেম ডিস্টেন্সে আছে, যতগুলো দরকার ততগুলো হচ্ছে, কিন্তু এইখানে যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে এই বরাবর নাই, সেই কাজটা এইটা ক্লিক করে দিলেই হয়ে যায়। And geometry that you're looking for. It doesn't give you the desired results. So now I'm going to switch over and use the 0.5 dimension to set the direction. Now very sketch is not grayed out anymore. It's going to change the geometry for every instance of the pattern that's created. So now you can see it looks correct. And so the first example. এটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ ভাইয়া বোঝা গেছে, খালি ওই একটা অপশন। জি ভাই, আরেকবার রিপিট করেন, কিভাবে সেম ইয়াতে রেঞ্জে কিভাবে নিয়ে আসছে? সেম রেঞ্জে আসছে, শুধুমাত্র আপনাদের প্যাটার্ন করার সময় যা থাকে সেটাই থাকবে, শুধু এই অপশনটা অন করে দিবেন। এই স্কেচ, হ্যাঁ হ্যাঁ, এটা অন করে দিয়ে ট্রাই করবেন। এরকম একটা প্র্যাকটিস আপনাদের কাছে করাটা বেশি সময় লাগবে না, আপনারা নিজের এক্সট্রা টাইমে করে নিয়েন। যদি প্রবলেম হয় তখন আমি নিজে আমার সফটওয়্যার থেকে দেখাবো। এখন আমি এখানে বেশি টাইম দিতে চাচ্ছি না, শুধুমাত্র এই টপিক্সটা স্কিপ হয়েছে। তবে এটা দিয়ে আসলে কি কি কাজ করা যেতে পারে সেই একটা আইডিয়ার জন্য আপনাকে ফুল রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। This example is going to be a দেখেন এইখানে একটার পর একটা দূরত্ব দিছে, এটাও একটা লিনিয়ার, ঠিক না?
In this case, we're going to set up the আচ্ছা আপনারা একটু দেখতে থাকেন আমি circular আসতেছি। cut to use a linear dimension. You can't use a radius or diameter dimension. So what we do is I'll go into the sketch. You can see that it has a linear dimension off the center line that drives the geometry, and that's also going to set the direction. So the pattern is going to use the dimension again to set the direction, and then I turn on Very Sketch. If Very Sketch is not turned on, you can see what the results would look like from the যদি preview. আপনি এখানে এই In this অপশনটা অন না রাখেন তখন কি হবে, এইটা যে সাইজ আছে ওই সাইজটাকে মেনটেন রেখে সে ডানে অথবা বামে অথবা উপর দিকে অথবা অ্যাঙ্গুলার দিকে সে প্যাটার্ন তৈরি করবে। আর এইটা হচ্ছে কি তার অফসেটটাকে মেনটেন করে রাখতেছে, বড় হোক দেখেন এই সাইকেল থেকে এই সাইকেলটা বড়, আবার এই সাইকেল থেকে এই সাইকেলটা বড়। যারা ম্যানুয়ালি করবে তারা করবে কি এই মানে প্রত্যেকটা সার্কেল আঁকবে, আঁকার পরে অফসেট ভ্যালুগুলো বসাই দিলে তারটাও কিন্তু হবে, ঠিক আছে? সেটা হচ্ছে নর্মাল বেসিক ওয়েতে। আর আপনি যদি এইটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই নাম্বার এনি টাইম চেঞ্জ করতে পারতেছেন, ডিস্টেন্সটা এনি টাইম চেঞ্জ করতে পারতেছেন, খুব দ্রুত আপডেট হবে। Case I'm going to use Very Sketch, and now you can see the geometry was the desired results. And the third example, এই যে এইটা আরেকটু ডিফিকাল্ট মনে হচ্ছে যে প্লেন বরাবর একটা প্লেনেই আছে, জাস্ট এই লাইনটা একটু বাঁকা, ঠিক আছে? তো ওইটাও সে সেম ডিস্টেন্স পর 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 করেই তার প্যাটার্ন তৈরি করতেছে, কিন্তু পরে যেগুলোকে ট্রিম করে কাটা লাগে এই কাটা লাগবে না। আপনার সফটওয়্যারটাকে ওইটা অপশন অন করে দিলেই তার নির্দিষ্ট অফসেট রেখে বাকিটুকু রাখবে আর অন্য অংশটুকু রিমুভ হয়ে যাবে। is going to be another one where the splines are going to be used for offset entities inside the cut. And again, you want to make it so that the sketch can handle changes. In this case, you can see how the two এই যে মেনটেনটা হচ্ছে এটার পিছনে কারণ হচ্ছে আপনার এইখানে দেখেন একটা ভ্যালু দেওয়া আছে 0.4। এই মানে এই যে স্প্লাইনটা আছে এই স্প্লাইনটাকে অফসেট করা হয়েছিল, অফসেট করার পরে বাকি উপরেরটুকু নিচেরটুকু ট্রিম করে দিয়েছে, বাট এই স্প্লাইনটা এইটার সাথে একটা নির্দিষ্ট অফসেটে আছে 0.4। সো ওই অফসেটটা মেনটেন রেখে এখন যত দিকে মুভ করার না কেন এই লাইনটা ওর থেকে 0.4 ডিস্টেন্সের বেশিও যাবে না কমও যাবে না। এখন কাছে নেন কাছে যাবে, দূরে নিলে দূরে যাবে। outside edges are going to follow the contours of the spline. So you can see what it looks like when I vary that. Now in this case, the pattern, যখন প্যাটার্ন অ্যাপ্লাই করবেন তখন এরকম again, তৈরি we're হবে। going to use the dimension. In this case, that dimension on the top sets the direction. I use the Very Sketch option, and then you can see what it's going to look like. So that's the third example. So the final এই যে হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল। যদি প্যাটার্নের ক্ষেত্রে এটা হয়, নর্মালি আমাদের মাথায় আসবে কি যে একটা স্লট তৈরি করি, সেই স্লটটাকে সার্কুলার প্যাটার্ন করি, ঠিক আছে? এইভাবে আমাদের মানে প্ল্যানটা আসবে। দেন স্কেচ কমপ্লিট করার পরে এক্সট্রুড কাট করব। বাট এখানে দেখেন example here, I wanted to show you that you can use a circular pattern in এখানে conjunction কিন্তু with প্যাটার্ন দুইবার হয়েছে। a Very Sketch linear এই pattern. যে হচ্ছে আপনার যে লিনিয়ার প্যাটার্নটা, মানে প্রথমে এটা তৈরি করা হয়, তারপর এইটার বেসিসে বাকি যতটুকু দরকার ততটুকু পর্যন্ত তৈরি করে। এইটা নাকি এইটা আগে তৈরি করে দেখে নেন। Pattern. So I'm going to go and just show you a little bit of the sketch so you can see how the sketch was set প্রথমে এই up একটা to তৈরি করে, এদিকে অ্যাঙ্গেল ভার্টিক্যাল লাইন, এখান থেকে যা যা মানে এক কথায় ওই স্কেচটাকে ডিফাইন করতে যা যা লাগে আর কি। create this geometry. So there was some center lines used. The center lines were used to create a tangent relationship with the arcs here on the ends so that the geometry would go with the flow there and change. So you can see the 0.4 dimension there as it varies. So each segment will change in each instance of the pattern. So you want to make sure that the geometry grows the way it should in this case. So the pattern again is going to be a Very Sketch pattern. In this case we use the dimension to set the direction. You can see what it's going to look like, and now we're going to take that and we'll turn that
That তারপরে এই একটা তৈরি হয়ে গেলে এই একটাকে ক্লিক করে দিলে চারিদিকে সার্কুলার প্যাটার্ন তৈরি হবে। linear pattern into a circular pattern to finish this up. In this case, I usually use 6 instances. এবং এই সময় এই প্রথমটাকে সিলেক্ট করবেন না। যখন আপনার প্যাটার্ন হয়ে যাবে তখন প্যাটার্নের যে কোনো একটাকে ক্লিক করলেই হয়, অথবা আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারেন। কিন্তু প্রথম যেটাকে আপনি এক্সট্রুড কাট করছেন ওইটাকে সিলেক্ট করবেন না। But you can use 5 or 6 here. You can see what it looks like with both of those options. So that was using a circular. আচ্ছা, পারবো কি আমরা সবাই এটা করতে? জি ভাইয়া। ওকে, আমাদের 4 মিনিটের একটা টপিকস 10 মিনিট পার হয়ে গেল। এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম। ইউটিউবের কিছু কিছু জিনিস আমরা যখন শিখি মনে হয় এটা 20 মিনিটের মধ্যে সম্ভব, কিন্তু সেটা সারা দিন চলে যায়, তাও শেষ হয় না। আচ্ছা, আমরা আজকের টপিকসে চলে আসি। আজকের টপিকসে আমরা আলোচনা করব যে এইখানে একটা সাপোর্ট দরকার, সেটাকে আমরা রিপ সাপোর্ট বলি, সেটা দেখব। তার মধ্যে একজনকে রিপ করতে বলা হয়েছিল, সে এইখানে অনেক পাকনামি করে তারপরে কাজটা করে, অনেক কষ্ট করে করে। আমরা একটু সহজভাবে করব, আগে এটা দিয়েই বুঝাই। এইখানে যে অংশটা তৈরি আছে, ঠিক আছে, মনে হচ্ছে কি মাঝখানে কিছু একটা ড্র করে দুই দিকে এক্সট্রুড করা হয়েছে। জাস্ট 3D দেখার পর আপনার কাছে মনে হতে পারে, বাট এই জিনিসটা আমি একটু ফিক্সড করে দেই। ওকে, আমরা এই কাজটা রিপ সাপোর্টের মাধ্যমে করছি। এইখানে আপনি এক্সট্রুড করলেও হবে, এক্সট্রুড করলে আবার কষ্ট করে কাট করতে হবে, বাট আপনি যদি এইটা ইউজ করেন তাহলে এটা খুব সহজভাবে হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা কিভাবে করা হয়েছে সেটার জন্য আগে মাথায় রাখতে হবে যে এই বরাবর আপনাকে একটা লাইন ড্র করতে হবে, এক বা একাধিক লাইন আপনাকে ড্র করতে হবে। দেন আপনি রিপ ফিচার্সে যে রিপ অ্যাপ্লাই করবেন। তো এখন মাঝ বরাবর স্কেচ করতে হলে কি করতে হয় ফার্স্টে, কে বলতে পারবেন দেখি? মাঝ বরাবর একটা স্কেচ দরকার, এটা তো ফাঁকা স্পেস। হ্যাঁ সিদ্দিক সাহেব বলেন। একটা প্লেন সিলেক্ট করতে হবে আগে। প্লেন যদি না থাকে? প্লেন তো ওই রেফারেন্স প্লেন তৈরি করব। ভেরি গুড, রেফারেন্স প্লেন তৈরি করব। তো এখন মাঝখানে যেহেতু প্লেন দরকার, আমি এইখানে ক্লিক করলাম, দুই পাশে ক্লিক করে রেফারেন্সে ক্লিক করলেই কি হবে, একটা প্লেন তৈরি হয়ে যাবে। একটা প্লেন তৈরি করতে হলে 3 ধরনের রেফারেন্স দিতে হয়। ঠিক আছে, এক্স ডাইরেকশনাল, ওয়াই ডাইরেকশনাল আর জেড ডিরেকশনাল, এই 3 ধরনের রেফারেন্স আপনাকে দিতে হয়। একটা প্লেনকে যখন সিলেক্ট করি তখন প্লেনের 2টা অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস থাকে, একটা ওয়াই অ্যাক্সিস থাকে। ঠিক আছে, তার মানে কোনো একটা প্লেনকে সিলেক্ট করা মানে বুঝতে হবে আপনার 2টা রেফারেন্স দেওয়া হয়ে গেছে, আর একটা রেফারেন্স দরকার। আপনি যদি এই যে পরবর্তী ফেজটাকে সিলেক্ট করে দেন তাহলে এইখানে তো 2 বা ততোধিক রেফারেন্স আছে, আমার আর একটা দরকার। তাহলে এইটাতে ক্লিক করাতে সফটওয়্যার 3 নম্বর রেফারেন্সটা পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কি, এইটা যদি মনে করেন যে সাপোজ এই দিকে এক্স ডিরেকশন হয়, উপর দিকে যে ওয়াই ডিরেকশন হয়, তাহলে এই প্লেন থেকে এই প্লেনের ডিস্টেন্সটা কতটুকু সেটা হচ্ছে জেড ডিরেকশন। তাহলে আমি 2টা প্লেন সিলেক্ট করছি, আমার কিন্তু 3টা রেফারেন্স দেওয়া হয়ে গেছে, এই জন্য 3rd রেফারেন্স আর প্রয়োজন নাই। ঠিক আছে, মাঝখানে আমার একটা প্লেন অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, আমি ওকে দিলাম। এবার মাঝখানে প্লেনে আমাদের একটু কাজ করতে হবে, এইখানে একটা স্কেচ করতে হবে, স্কেচ। তো এই স্কেচটা আপনি যদি যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে যদি করতে যান তখন দেখবেন যে আপনার জিনিসটা হচ্ছে না, কাজ করতেছে না। এখানে দিলাম অ্যান্ড বের হয়ে গেলাম। এখন আপনি চলে যাচ্ছেন রিপ ফিচার্সে, এখন ওকে দিলে হয় কিনা দেখি, হচ্ছে না, এখানে রিবিল্ড ইরর দেখাচ্ছে। এটা দেখানোর পিছে কারণ আছে, যে আপনি দেখেন যে জিনিসটা তৈরি করতেছেন তার মধ্যে এইটা হয়তোবা এই লাইনের সাথে টাচ পেয়ে আছে, কিন্তু এই লাইনটা একটু গ্যাপ তৈরি হয়ে আছে, তাই না? এটা সিলিন্ড্রিক্যাল যেহেতু,
একটু বাঁকা, যেহেতু সেহেতু এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, তো এইরকম সিচুয়েশন যদি কখনো হয়, তখন আপনি করবেন কি, এই যে যে লাইনটা আছে সেই লাইনটাকে একটু অন্যদিকে একটু একটা লাইন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এখন একটু করতেছি কি, উপরের দিকে একটু লাইন দিয়ে দিচ্ছি। উপরের দিকে ততটুকু দিতে হবে, ততটুকু দিলে আপনার এই অফসেট করার পর সেটা যেন এই পরের কর্নারকে পেতে পারে। ঠিক আছে, এইটুকু দেওয়ার পর আমি এইবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড এটা দেখে বুঝবো যে আসলে কোন দিকে হচ্ছে, এটা কি বাইরের দিকে হবে না ভিতরের দিকে হবে। অ্যান্ড আমরা এইখান থেকে কন্ট্রোল করতে পারি যে আপনার যদি হয় যে এই প্লেন থেকে ডান দিকে মানে এই এই মধ্যবর্তী অংশটা রিভ হবে, এটা ইউজ করতে পারেন। বাম দিকে চাইলে বাম দিকে, যদি চান যে বথ দুটো দিকে রাখতে পারেন। ওকে, অ্যান্ড আপনার যদি মনে হয় যে এটা একটা ড্রাফট হয়ে নামবে, সেই ক্ষেত্রে এটাতে ক্লিক করলে ড্রাফট হবে। আপনি যদি দেন 20 ডিগ্রি, তাহলে সে 20 ডিগ্রি পর্যন্ত ড্রাফট রেখে নেক্সট রেফারেন্স পর্যন্ত সে করে নেবে। ওকে, অ্যান্ড আমরা যদি ওকে দেই, এইবারও হয় নাই, তার মানে আমাদের নিচের দিকে একটু এক্সটেন্ড করতে হবে মনে হয়। দেখি তো, রিভ অ্যান্ড ওকে, নিচের দিকে এক্সটেন্ড করাতে একটু জিনিসটা ফিল করবেন। দেখেন এইখানে যে কার্ভটা ছিল, আমি যদি একটা সার্কেল আঁকি এই ফেসের উপরে, তাহলে এই যে যে টাচ পয়েন্টটা, সেটা কিন্তু ঠিকঠাকই টাচ পাচ্ছে। এইখানে এটা এই পর্যন্ত সে এতটুকু অংশ ফাঁকা থাকতেছিল, এই কারণে এটা কিন্তু এখানে রিভ হচ্ছিল না। উপরের দিকেও সেম যদি কন্ডিশন হয়ে যায়, সেই ক্ষেত্রে উপরের দিকে আমাকে ওরকম কিছু করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এইখান থেকে এতটুকু গ্যাপ ছিল, এই গ্যাপটা থাকার কারণে এখানে রিভ হচ্ছিল না। এক্সাম্পলটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? এটা যদি বুঝে থাকেন, আমরা নেক্সট আরও কিছু জি, বুঝতে প্র্যাকটিস পারছি। আছে, ওগুলো আলোচনা করব। একজনের রেসপন্স পাইছি, বাকিদের কি অবস্থা? রিবের এই টপিক্সটা কি বুঝতে পারছি কিনা? কিছুই না, জাস্ট নর্মালি মাঝখানে একটা প্লেন তৈরি করতে হবে। এটা কিভাবে করতে হবে আশা করি পারবেন। তারপর হচ্ছে কি যে, প্লেন ছাড়া বিকল্প কিছু অন্যভাবে কি করা যাবে? মানে আপনাকে তো ফার্স্ট অফ অল স্কেচ করতে হবে। আমি বলছিলাম যে এখানে আমাদের প্রথম দরকার হচ্ছে স্কেচ। এখন ওই জায়গাটাতে আপনি স্কেচ করতে পারলেই হলো। স্কেচের মধ্যে আপনাদের কিন্তু আমি এতদিন পর্যন্ত 2D স্কেচ শিখাচ্ছি, এখন পর্যন্ত 3D স্কেচ শিখাই নাই। 3D স্কেচ শিখবো আমরা ওয়েলমেন্ট যখন ডিজাইন করব, তখন স্টিল স্ট্রাকচার জাতীয় যে ডিজাইনগুলো আছে, ওই ধরনের ডিজাইন করার সময় আপনাদেরকে এইটা শিখাবো। এটা আমাদের প্রয়োজন হয় খুবই কম, প্রয়োজন হয়ই না এমনটা অবস্থা। ঠিক আছে, তারপরও আপনি যদি অ্যাডভান্স লেভেলে ডিজাইন করতে চান তখন এটা লাগে। এই জন্য ওয়েলমেন্টের সময় আমরা এটা শিখাবো। আপাতত আমরা যত ধরনের স্কেচ করতেছি সেটা হচ্ছে একটা প্লেনের উপরে করতেছি। তো এখন চিন্তা করে দেখেন, এইখানে একটা এই বরাবর যদি লাইন স্কেচ করতে হয়, আপনাকে প্লেন লাগবে কি না? যদি মাঝখানে প্লেন থাকে তো মাঝখানে প্লেন থেকে আপনি করতে পারেন। যেমন এই দেখেন, এই জায়গায় মাঝখানে প্লেন ছিল, আমি এইখান থেকে দেখাইতে পারতাম, কিন্তু আমি চাইলাম যে আপনাদের যদি প্লেন না থাকে তখন একটা প্লেন কিভাবে ক্রিয়েট করবেন। জাস্ট এইখানে একটা ক্লিক করার পর আপনি প্লেনে চলে যান, প্লেন তৈরি হচ্ছে একটা ওই প্লেনের প্যারালালে এই পাশে, তাই না? আপনি এখান থেকে ফ্লিপ করে দেন, এভাবে আস্তে আস্তে বাড়াইতে থাকেন। বাড়াইতে আপনি দেখা গেছে কি একটু বেশি চলে যাচ্ছেন, কম চলে যাচ্ছেন, কনফিউশন হয়ে যাচ্ছেন। এই জন্য একটু অ্যাডভান্স ট্রিক্স দেখালাম যে এইটা আমাদের দরকার নাই। আমরা যদি ডিরেক্ট এই পাশে প্লেনটাকে সিলেক্ট করে দেই, আর এটা তো আসলে অফ করার দরকার। হ্যাঁ, অফ হয়েছে, নতুন করেই করি। এই পাশে প্লেন, এই পাশে প্লেন, অ্যান্ড মাঝখানে ক্লিক করলে মাঝখানে দেখেন ওই যে প্লেন তৈরি হচ্ছে। এগুলো পারবেন আপনারা। আর কোনো কোনো কনফিউশন আছে কারো কোনো বিষয়ে? এইটা, শুধু এইটা। হ্যালো মুশফিকুর ভাই, জুবাইর ভাই, তারপর
স্বামী না ভাইয়া, কিন্তু ওই যে ইরোরটা আসলো, ইরোরটা রিমুভ হবে কিভাবে? কোন এররটা আসছে? ওই যে সার্কেলের উপরে যে ট্যানজেন্ট হয়ে যেটা হইলো না, দুই পাশে দুইটা ফাঁকা থেকে গেল। হ্যাঁ, হ্যাঁ, এখন এই কি ফাঁকা এই আছে? এখন কি ফাঁকা আছে? না, এখন তো যে একটু নেমে মতো আসছে, কিন্তু হ্যাঁ, আমার কথা হচ্ছে একদম ট্যানজেন্ট হয়ে লাগবে, যেটা সার্কেলের ওই একদম উপরিতলেই আর কি লাগবে। অনেকটা ওই যে আপ তখ- টু সারফেস যেরকম করতাম কার্ভ হয়েই লাগবে। রিপটা সার্কেলের সাথে কার্ভ হয়ে লাগবে, নট স্কোয়ার প্যাটার্ন হয়ে লাগবে। আপনি এখানে পরে তো মানে ফিলেট করতে পারেন যদি আপনার মনে হয়, তাই ওইটা না? তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এইটা আপনি ঠিক আছে। করতে পারেন। আর ওইটা যখন করবেন না, তখন আবার দেখবেন যে এইখানে যেমন মনে হচ্ছে একটু নিচে থেকে আসতেছে, উপর হ্যাঁ হ্যাঁ, থেকে তখন দেখবেন আবার এরকম একটু কেটে গেছে। কোনো না কোনো পাশে কাটবেই। আচ্ছা আচ্ছা, সার্কুলার প্যাটার্ন এরকম কোনো না কোনো ভাষায় কাটবে, তাই তো? হ্যাঁ, যদি সিলিন্ড্রিক্যাল সারফেস পান, তখন হুম আপনার হুম কোনো না কোনো পাশ কাটবেই, হয় উপরের পাশ কাটবে না নিচের পাশ কাটবে। এই যেমন দেখেন এই পাশে উপরের দিকে ধাক্কায় উঠে গেছে, হুম 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 হুম, ঠিক আছে? তার মানে হ্যাঁ কি হ্যাঁ, মিডিল পয়েন্টটা এই সার্কুলার ফেজের সাথে এই পয়েন্টে হবে, কিন্তু বাকিটা হুম, আপনার একটু চেঞ্জ হয়ে যাবে, স্বাভাবিক। আচ্ছা 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 আচ্ছা। এটাকে আমি তাহলে ক্লোজ করে দেই, নতুন একটা এক্সারসাইজ আমরা দেখি। রিপ সাধারণত কখন ইউজ হয়? আমি যদি একটা মনে করেন ঝুড়ির মতো একটা কিছু তৈরি করতে চাচ্ছি, এটা তৈরি করতে ডাইমেনশন 200 মিলিমিটার, আর এখানে দেই 100 মিলিমিটার, 100 না 130, অ্যান্ড ফিলেট ভ্যালু 20। ওকে, এইবার এইটাকে আমি একটু এক্সট্রুড করব চোখের আন্দাজে আন্দাজে করতেছি। এক্সট্রুড আউটওয়ার্ড ড্রাফট 10 ডিগ্রি থাকুক। তারপর আপনি বলতেছেন যে আমি জিনিসটাকে একটু শেল করব, এটা 2 মিলিমিটার হবে। আমি উপরের ফেসটাকে ওপেন রেখে ভিতরে যা আছে সেটা কি রিমুভ হচ্ছে কি না? হ্যাঁ, রিমুভ হচ্ছে। অ্যান্ড ওকে, এইটা তৈরি করলেন। এখন তলের পাশটা আপনার কাছে মনে হচ্ছে যে একটু যদি সাপোর্ট না থাকে, জিনিসটা ভেঙে যেতে পারে, বা লোড পড়লে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আপনার নিচের দিকে নিচের পার্টটা একটু স্ট্রং করার দরকার। এমন ক্ষেত্রে আমরা এইখানে কিছু কিছু ফিনের মতো কিছু জিনিস দেখি। আমি জানি না ওগুলোকে আসলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কী নামে বলে, তারপরে বলতেছি আর কি। আচ্ছা, নাজমুল হাসান ভাই আছেন আমাদের মাঝে, আর একজন আছে, উনি মনে হয় মোল্ড ইন্ডাস্ট্রিতে কাজ করে। উনি থাকলে হয়তো বা বলতে পারতো। আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই আর কি। এই প্লেন থেকে আপনি চাচ্ছেন একটু উপরে, সেটা 5 মিলিমিটার বা 3 মিলিমিটার উপরে। আমি 5ই দিই, 3 দিলে দেখা যাবে না। 5 মিলিমিটার উপরে একটা প্লেন নিলেন, অ্যান্ড এই প্লেনের উপরে কিছু লাইন ড্র করতেছেন আপনি। এই মাঝখান থেকে এটা তো ক্রস ক্রস ভাবে দিলে তো এটা আপনার হার্ড হয়ে যায়, তাই না? নিচের বটম সাইড। ক্রসভাবে? হ্যাঁ, কোন ক্রস? এই যে ভেতরে যে আমি যদি ক্রস ভাবে দিই, আমার বটম যে শীটটা, হ্যাঁ, ওটা হ্যাঁ, তো আপনার ওটা বলতেছে আর কি। মানে এইভাবে এইভাবে দিবেন? আচ্ছা, আগে জি এটা জি। শেষ করি, তারপরে আপনার ওটা দেখতেছি। ওটাও করা যাবে, সমস্যা নেই, আমি একটু শেষ করি। অ্যান্ড এটাকে একটু প্যাটার্ন করতে চাচ্ছি। ডিরেকশন এইটাকে আমরা অন করে দিলাম, আর এইটাকে আমরা একটু বাড়াচ্ছি, গ্যাপটা 20, অ্যান্ড ভ্যালু কমে আসুক। কত দিলাম? 20 না? 20, নাম্বার কমবে। এদিকে 3টা হয়েছে, অপোজিট পাশেও 3টা দরকার। তাহলে আমি এখানে একটা টোয়েন্টি,
অ্যান্ড এখানে 3টা 4টা। ওকে, 4টা তৈরি করছি। এবার ভাই যেহেতু বললো, দেখি ওইভাবে হয় কি না। আচ্ছা, আগে একটা দিয়ে বোঝাই, একটা দিয়ে বোঝাই, তারপরে বাকিটা হইলে হবে, না হলে না। এখান থেকে রিব রিব এটা কি রিব নিবে না নাকি? দ্য স্কেচ মাস্ট হ্যাভ অনলি ওপেন প্রোফাইল, প্লিজ এন্টার ফিক্সড প্রোফাইল। এখান থেকে মিড প্লেনটাই নেই। এটাকে রিপ সাপোর্ট, অ্যান্ড দেখেন এটা ডিরেকশনটা আমার দিকে চলে আসতেছে। আমি এটাকে একটু এটা দিয়ে ঘুরাই দিতে পারি। এবার মোটামুটি নিচের দিকে আছে। থিকনেসটা আমি 1 মিলিমিটার দিচ্ছি অ্যান্ড নেক্সট পর্যন্ত। ওকে, আমি এখানে ড্রাফট অ্যাঙ্গেল দিচ্ছি না। তাহলে আমি যে স্কেচটা করছিলাম সেই স্কেচটার লাইন এই পর্যন্ত, কিন্তু সে কিন্তু তার মতো করে ইচ্ছা মতো করে এক্সটেন্ড হয়ে গেছে। খেয়াল করছেন? তার মতো করে সে পরবর্তী ফেস পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। এই পাশেও সেম অবস্থা, আমি লাইন এই পর্যন্ত ড্র করছি অ্যান্ড পরবর্তী শেষ পর্যন্ত সে এক্সটেন্ড হয়েছে। এরপর আপনি প্যাটার্ন করতে পারেন কিনা দেখি। লিনিয়ার প্যাটার্ন, এটাকে আমরা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা ডিরেকশন দিতে হবে। এইদিকে তো কোনো ডিরেকশন নাই। এখান থেকে এই অপশনটা কি এখন অন হবে? ভিজে ছাড়াই একা কাজ করছে। এটার ডিরেকশন 2টা থাকার কথা। সেকেন্ড ডিরেকশন 2তে আমরা নাম্বার বাড়াই, ওই একটাকেই করব। সিমেট্রিক, এই কাজটা করাতে নিচের সারফেসটা এখন কি কিছুটা স্ট্রং হয়েছে না? জি, Hello? আগে যে স্ট্রং দেখা যাচ্ছে, কি বলেন ভাই? আগে তো স্ট্রং দেখা যাচ্ছে আগের যে ইয়াটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এটা আপনার কাস্টমাইজ আপনার মতো করে করবেন। আপনি চাইলে এই দিকেও ডিরেকশন দিতে পারতেন, মানে এই দিকে দিলে হয়তো। আমি একটা করে দেখি হয় কি না। এখানে প্লেন ছিল এইটা, এই প্লেনে মিড প্লেন, একটা তৈরি করি। আমার মনে হয় একটা করাই বেটার। স্কেচ 100 করি না করে একটা করার পর সেটাকে আমরা প্যাটার্ন করব। এটা হয়েছে, কিন্তু এটা পরবর্তী ফেজকে নিতে পারে নাই। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই লাইনটাকে আরেকটু এক্সটেন্ড করে দেয়া, পার করে দেয়া, তাহলে মনে হয় পুরোটা পাবে। হ্যাঁ, পুরোটা পাইছে। এইবার এটা তো আসলে মার্জ করা হয়ে গেছে মনে হয়।
এখান থেকে মার্জ করার অপশনটা কি আছে? মার্জ করার অপশন নাই। আমরা প্যাটার্নে চলে যাচ্ছি। প্যাটার্নে যাওয়ার পর সিলেক্ট করব শুধুমাত্র এইটাকে। আমরা এইখান থেকে সিলেক্ট করতে গেলে ওটাকেও সিলেক্ট হয়ে যেতে পারে, তখন আমরা এইটাকে সিলেক্ট করি। করার পর এবার আমরা উপর দিকে কতটুকু দেই, ভ্যালু নাম্বার একটু বাড়াই দেই, অ্যান্ড সিমেট্রিক। সিমেট্রিক মানে বথ দুইটা দিকেই। এটা নিচে আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা এত স্ট্রং হয়েছে আমার ম্যাটেরিয়াল অনেক নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এই হাইটটাকে একটু কমাই দিতে পারি এখান থেকে 2 মিলিমিটার। এবার তাও অনেক বেশি মনে হয়। ঠিক আছে, সো আমাদের ডিজাইনের তখন শর্ত অনুযায়ী আমাদেরকে সেটা চেঞ্জ করতে পারবো। বাট আমি আপনাদেরকে মূলত যে জিনিসটা দেখাতে চাচ্ছি, আপনারা আদৌ সেটা বুঝছেন কিনা আমি একটু এটা ফিডব্যাক চাচ্ছি। রিপ ফিচার্সটা শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য ইউজ হয় না, ওটা কিন্তু অনেক কাজ করে। ক্লিয়ার? জি। আচ্ছা, রিপ দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা আরেকটা নতুন পার্ট ফাইল নেই। ফ্রন্ট প্লেন নিচ্ছি, এখান থেকে এদিকে একটু টানলাম, দেন এখান থেকে এরকম রাখলাম। আপাতত ফুলি ডিফাইন করতেছি না। এখান থেকে রিভলভ, অ্যান্ড এই লাইনটাকে সিলেক্ট করা আছে, জাস্ট আমাদের সিলেক্ট করতে হবে এই যে এগুলো সিলেক্ট করলেই সমস্যা। আমরা আগে থিকনেসটা দিয়ে নেব, থিকনেসটা দেব 1 মিলিমিটার। এইবার যদি সিলেক্টের কাজ করে এই লাইনটা সংযোগ হয়ে যায় অটোমেটিক। আমরা যদি এসকেএস এডিট করে দেখি তখন দেখবো যে এখানে একটা সংযোগ লাইন চলে আসছে। রিভলভ অলওয়েজ নো দিতে হবে, আমি ইয়েস দিয়ে ফেলছিলাম। ওকে, এখন এরকম সিচুয়েশনে আপনার নিচের প্লেন থেকে কতটুকু উপরে আসলে রিপ সাপোর্ট দরকার, আপনি এখানে ক্লিক করার পর একটা প্লেন ক্রিয়েট করে নিতে পারবেন। সেটার ডিস্টেন্স উপরের দিকে। আচ্ছা, এইসব কি বুঝতেছেন আপনারা, যে আমি যে ক্লিক করি কিছু তো বলেনও না, যে ফ্লিপ করলাম, ফ্লিপ নর্মাল করলাম, এগুলো কি জিনিস? না, এগুলো তো বুঝলি আসলে এই কাজ কি ফ্লিপ নর্মাল বলতে বোঝাচ্ছে, দেখেন অ্যারো চিহ্নটা উপর দিকে চলে গেছে, এটা যদি আমি দেই তাহলে এটা নিচের দিকে থাকতেছে। ঠিক আছে, আপনি যখন স্কেচ করবেন তখন কিছু কিছু সময় দেখবেন যে আপনি যেভাবে মানে আপনার দিকে হইতে চাচ্ছে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, উল্টো দিকে হচ্ছে। এটার কারণ হচ্ছে এই ফ্লিপ ডিরেকশনটা। আর এইটা হচ্ছে আপনার দুই দিকে নেওয়া, মানে নিচের দিকে অফসেট হবে নাকি উপরের দিকে অফসেট হবে, এই হচ্ছে বিষয়। আমি এইখানে একটা কিছু করতে যাচ্ছি, দেন এই প্লেনের উপরে লাইন ড্র করব। দেখছেন এই যে এখন কি ঘটনা ঘটছে, আমরা চাচ্ছিলাম এই পাশ থেকে ড্র করব, এখন জিনিসটা কি হইলো, এই দিকে হয়ে গেল। যাই হোক, যদি এরকম কখনো হয়ে যায় তখন আমরা কি করব, মাউসকে ঘোরাবো, ঘোরানোর পরে স্পেস বাটন চাপ দিব, তাহলে এইটাকে আমরা ভিউ কিউব বলি। এখন টপ সাইড থেকে আঁকতে চাইলে টপ ভিউতে আপনি ক্লিক করেন, তাহলে উপর বিপরীত দিকে ঘুরে গেলেও আপনি আপনার মতো করে ঘুরায় নিতে পারবেন। এবং এইখানে একটা কাজ করি, একটা লাইন ড্র করলাম, দেন এখান থেকে রিপ, এটা এখান থেকে 0.5 মিলিমিটার, অ্যান্ড ওকে, রিপ ইজ নট বাউন্ডেড প্রপারলি। এটার মানে সে কোন দিকে হচ্ছে,
দেখাও যাচ্ছে না ভালো করে, উপর দিকে হচ্ছে। আমি এটাকে একটু ঘুরাই দেব, ফ্লিপ, এখন ওকে হবে, তাও হচ্ছে না। আচ্ছা, থিকনেসটা একটু বেশি দিয়ে রাখছি, থিকনেসটা পরে আপনি চাইলে কমাতে পারবেন। এখন এই যে যে একটা তৈরি হয়েছে, এই একটা আমরা একটু সেকশনাল ভিউ করে দেখি। ওকে, আমি লাইন কিন্তু প্রপারলি নেই নাই, তাই না? এদিকে কিন্তু ফাঁকা রাখছিলাম, সে তার নেক্সট লেভেল পর্যন্ত বুঝে গেছে। বিগিনার যারা, তারা এই চেষ্টা করবে এইখানে যে করে ক্লোজ করে তারপরে তার মতো করে কাজ করার। এই কাজটা যদি আপনি এক্সট্রুডের মাধ্যমে করেন তাহলে কী হবে, এই পাশেও সোজা স্ট্রেট চলে আসবে এবং পরে ওইটাকে আবার রিমুভ করা লাগবে। এবার আমি চাচ্ছি যে এটাকে একটু সার্কুলার প্যাটার্ন করে দিই। সার্কুলার প্যাটার্ন বলতে এই ফেসের সাপেক্ষে হবে, অ্যান্ড এটা হবে। এটা আপনার কয়টা তৈরি হবে, 8টা দিলে পরে দেখা গেছে কি এমন সিচুয়েশন হয়ে যেতে পারে যে সেটার তার ডাবলকে ক্রস করতেছে। এই জন্য আপনি একটু কমান। দেখছেন 7টা দিলে কি পরিমাণ হচ্ছে আর 8টা দিলে কি পরিমাণ হচ্ছে। 6টা, 5টা, 3টা দিই, অ্যান্ড ক্রস সেকশন অফ, প্লেনটাও অফ। আমরা যেটা শিখতে চাচ্ছি বা শেখাইতে চাচ্ছি, দেখেন তো আপনারা আসলে বুঝতে পারছেন কি না এই টুলসটার কাজ। এখন সামনে যখনই আপনার এই রিলেটেড কাজ আসবে তখন আপনার ব্রেনে কাজ করবে যে এইটাকে দেখি এটাতে করা যায় কি না। এইরকম সাপোর্ট টাইপের কাজ বা এই ধরনের নিচের দিকে যে সাপোর্ট, সেগুলো যদি আসে আমরা এইভাবে করব। ক্লিয়ার সবাই? যে আচ্ছা, জি, ক্লিয়ার। পরে দেখি র্যাপ টুলের কাজটা। র্যাপ টুলের কাজটা হচ্ছে কি, আপনাকে একটা প্লেন নিতে হবে, সেই প্লেনটা আপনি ভিতর থেকেও নিতে পারেন, বাইরেও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি মনে করলাম এই প্লেন থেকে একটু বাইরের দিকে একটা প্লেন ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে এই প্রোডাক্টটার একটা নাম লিখব, ডিএফএল ক্যাট ক্যারি লিখতেছি এক্সাম্পল হিসেবে। আমরা এইখানে এটাকে একটু সেন্টার লাইন করে দেই, যেটা কাজের না সেটাকে অবশ্যই সেন্টার লাইন রাখতে হবে, সলিড লাইনে রাখা যাবে না। হাইটটা 80 থাকুক, অ্যান্ড এই ডিস্টেন্সটা 100 থাকুক, বা 100 এর জায়গায় 120। ওকে, অ্যান্ড এখানে যে আমাদের টেক্সট লেখা শিখাইছিলাম, এই টেক্সটে গেলেন, লাইনটাকে সিলেক্ট করে দিলেন, এখান থেকে লিখতেছেন ডিএফএল সিএডি সিএআরই, ডিএফএল ক্যাট কেয়ার। এখন লেখাটা মাঝখানে আনার দরকার, আমরা এখানে ক্লিক করলাম, এরপরে এটাকে একটু বড় করার দরকার। এটা উঠায় দিলে আমাদের ফন্টের যে কার্যক্রম সেগুলো করতে পারবো। তাহলে ফন্টের মধ্যে আমি চাচ্ছি যে ক্যামব্রিয়া, সিআইএম, এই যে ক্যামব্রিয়া, এই ফন্টটা আমার কাছে মনে করেন ভালো লাগতেছে। এরপরে আপনার বোল্ড রাখতে মন চাচ্ছে, আপনার সাইজটাকে বড় করতে মন চাচ্ছে, এটা একটা সাইজ দিচ্ছেন আপনি মনে করেন 48, অ্যান্ড ওকে। তাহলে লেখাটা বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট বেরোয় আসেন। বেরোয় আসার পরে আমাদের যে ফিচার্স আছে এই র্যাপ টুলটাতে চলে যান। সরাসরি গেলে হবে না, কারণ এইখানে স্কেচটা অন করা আছে। স্কেচটা থেকে একটু বেরোয় যাবেন, বেরোয় যাওয়ার পরে আবার ওই স্কেচটাকে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইবার র্যাপে চলে যান।
র্যাপে চলে যান, তাহলে কি সিলেক্টটা এখানে হয়ে গেল অটোমেটিক। এবার আপনি এই ফেসটাকে সিলেক্ট করে দেন, ফেসটাকে সিলেক্ট করে দেন, তাহলে ওই লেখাটা সুন্দরভাবে এর সাথে র্যাপ হয়ে যাবে। এবং যদি আপনার জিনিসটার কোনো এক্সট্রুড থাকে, সেই এক্সট্রুডেড ভ্যালু বসাইতে হবে যে আপনি কত মিলিমিটার চাচ্ছেন। 2 মিলিমিটার হলে 2 মিলিমিটার বা 1.5 মিলিমিটার, ঠিক আছে, মানে এক্সট্রুডেড হবে। আর এইটা সম্ভবত কাট হয় ডিবস, এটা অ্যাম্বস, এটা আছে ডিবস অ্যান্ড ওকে। তাহলে দেখেন এর উপরে এক্সট্রুড হয়ে জিনিসটা লেখা হয়েছে। এখন এই প্লেনটার দরকার নাই, হাইড করে দেন। আমরা কি বুঝতেছি র্যাপের বিষয়টা? জি এটা কাট করতেও পারতেন, ওই যে পরের যে অপশনটা সেটা কাট করতে পারতেন। ওখানে তো তিনটা অপশনের মধ্যে একটা হচ্ছে জাস্ট কোনো মতে মানে স্প্লিট হবে, ওই ফেসটা স্প্লিট হবে। আর এইটা হচ্ছে কাট করে ফেলবে, যত থিকনেস দেবেন সেই পরিমাণ কাট করে ফেলবে। আর বাম পাশেটা হচ্ছে আপনার এক্সট্রুড হবে, অ্যাম্বোস। এই হচ্ছে তিনটা বিষয়। আর যেহেতু এটা একটা কাপড়ের মতো মানে এরকম সিলিন্ড্রিক্যাল সারফেস না, এটা কিন্তু সিলিন্ড্রিক্যাল না, স্ফেরিক্যাল সারফেস, এই কারণে এটাকে আমরা কাপড়ের মতো এটা ধরলাম। আর যদি সিলিন্ড্রিক্যাল হতো তাহলে মনে হয় এটাতেই কাজ করতো। ক্লিয়ার? আর এখানে আপনার স্কেচটা যেটা করছেন, আর এইখানে হচ্ছে আপনার ফেসটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে পুল ডিরেকশন। আমাদের পুল ডিরেকশন ঠিক দিকেই আছে, ওই যে ডিরেকশনটা। সো এইখানে আর পুল করার দরকার নাই, এখানে আর কোনো কিছু দেখার দরকার নেই আমাদের। ক্লিয়ার? অ্যান্ড ওকে। জি আপনার যদি মনে হয় যে একটা ব্র্যান্ডের লোগো এখানে দিতে হবে, তাহলে আমরা অটোক্যাডে তো লোগোটাকে ড্র করতে পারি, ঠিক আছে? সেইটাকে আমরা চাইলে সলিডওয়ার্কসও ড্র করতে পারি। আপনাদেরকে কি শেখানো হয়েছে যে একটা পিকচারকে এই এনভায়রনমেন্টে আনার পর সেই পিকচারের উপর দিয়ে ড্র করতে হয়, কিভাবে দেখাইছি প্রথম না, দিকে? দেখেন না। বুঝি নাই। দেখছেন না এটা মনে হচ্ছে আমার। আমার যা মনে পড়ে, আপনাদের ব্যাচে তৌফিক ভাই বলতেছিল যে ভাই ভিতরে এনে দেখান। আচ্ছা আমি একটু দেখাই দিই তারপরে। এটা ওকে হয়ে গেল, আশা করি বুঝছেন। যদি কখনো মনে হয় যে একটা ড্রয়িংয়ের উপরে, মনে করেন আমি এই পিকচারটা গুগল থেকে নিয়ে আসতেছি, এখানে একটা স্ক্রিনশট নেই, এইটা মনে করেন এটা গুগল থেকে আমি ডাউনলোড করতেছি, কই আসে না কেন, গুগল থেকে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আপনি স্কেচ করতেছেন কোথায়? ফ্রন্ট প্ল্যানে স্কেচ করার সময় এখানে কন্ট্রোল ভি দিলে কী হলো, এই পিকচারটা চলে আসলো। এবার এই পিকচারের উপরে দেখে দেখে আপনার স্প্লাইন আছে, এখান থেকে আপনার মতো করে ড্র করেন। ক্লিয়ার? এটা দেখা যাচ্ছে না, মানে ড্র করা যায় একটা পিকচারের উপরে, সেটাকে ড্র করা যায় আর কি। তো যদি কোনো লোগো টোগো থাকে সেটাকে আপনি ড্র করে নিতে পারেন, করে দ্যাট একটা প্লেনের উপর নিয়ে আসলেন, তারপরে আপনি এটার উপর র্যাপ করে দিলেন। এই ড্রয়িংটা আপনি চাইলে আর একটা জায়গায় বসেও করতে পারেন, সেইখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসলেন। এই একটা যে এখানে যে প্লেনের পর আমি লেখাটা লিখছি, এই জায়গায় যে লেখাটা মানে প্লেন ছিল, এই প্লেনের উপরে লিখছি, আপনি জাস্ট এই প্লেনের পরে স্কেচ মোডটা অন করে কন্ট্রোল ভি দিয়ে দেবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। কিন্তু পেস্ট হয়ে গেলে দেখবেন যে সেই লেখাটা একটু অন্য জায়গায় পড়ছে। আমি নতুন একটা পার্ট ফাইল নিচ্ছি, এখান থেকে আমি মনে করেন কিছু একটা ড্র করতেছি। ওকে, এটার সাথে আর কি দেওয়া যায় আন্দাজে? এটাই মনে করলাম আমার একটা লোগো, ঠিক আছে? মনে করলাম এই লোগোটাকে জাস্ট কপি করব, কন্ট্রোল সি দিয়ে এখান থেকে বের হয়ে যান, আপনার মূল যে পার্ট ফাইলটা আছে সেটাতে চলে আসেন, আপনার এই প্লেনের উপরে একটা স্কেচ মোড অন করেন,
করে কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি দিলে জিনিসটা কোথায় একটু অন্য জায়গা তৈরি হয়েছে, সেটাকে কী করবেন, এই যে মডিফাইড টুল দিয়ে মুভ করবেন। এখান থেকে মনে করেন আপনার এই সেন্টারে নিয়ে আসার দরকার, সেন্টারে নিয়ে আসলেন। এরপর আপনার মনে হচ্ছে পুরো জিনিসটাকে একটু ছোটো করার দরকার, এখান থেকে স্কেলিং একটা টুল আছে, এটা দিয়ে আপনি এইখান থেকে আস্তে আস্তে করে ছোটো করতে পারেন। এটাকে 0.5 দিই, ছোটো হয়ে গেল। ছোটো হয়ে যাওয়ার পর আপনার মনে হচ্ছে যে এটাকে একটু উপরে নিতে হবে, আপনি এখান থেকে উপরে নিয়ে যান। ড্রাফটিং অনেক সহজ, বাট সফটওয়্যারটা যারা ইউজ করতে পারে না তাদের ক্ষেত্রে এই কাজটা অনেক কঠিন। আপনার নির্দিষ্ট একটা শেপ চলে আসার পর তারপরে আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করেন। ক্লিয়ার? হ্যালো, জি হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে। আমরা এখন চাচ্ছি যে এই লেখাটা একটু কালারফুল হোক। তখন এই র্যাপ যেটা করছি, এই র্যাপের উপর ক্লিক করে দেখবেন এইখানে অ্যাপিয়ারেন্স একটা অপশন চলে আসবে, শর্টকাট। এখান থেকে আপনি এই র্যাপটাকে কালার করতে চাচ্ছেন, কী কালার দিতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি একটা কালার দিয়ে দেন জাস্ট। ওকে, একদম ইজি। আর যদি মনে হয় যে না আমার এইটাকে একটা কালার দেব, ওইটাকে আর একটা কালার দেব, তখন আপনি করবেন কি, এখানে এখানে একটা ক্লিক করার পর এখান থেকে এই ফেসে যাবেন। ফেসে যাওয়ার পর আপনার ফেসের কালার সবুজ, এইটাতে এইখান থেকে ফেসগুলোকে সিলেক্ট করবেন কোনটা কোনটায় কী হবে, অ্যান্ড ওকে দিলেন। পারা যাবে এগুলো? আমি যা দেখাচ্ছি আপনারা এখন আপাতত এগুলোই প্র্যাকটিস করেন, পরে হার্ড লেভেলের যখন প্রজেক্ট করবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের জন্য কতটা হেল্পফুল। ঠিক আছে, অন্যদের কোচিং সিস্টেম, ট্রেনিং সিস্টেম থেকে আমার সিস্টেমটা একটু আলাদা। আমার কথা হচ্ছে যে আপনাকে আমি যতটুকু শেখাবো ততটুকুই শেখেন, কিন্তু 100% এফিসিয়েন্সি আমাকে দেন। ক্লিয়ার? এই যে দেখেন কিছুদিন না, কালকে রাতেই মনে হয় একটা স্টুডেন্ট আমাকে কালকে দিনে এই কাজটা আমাকে জমা দিছে। এই কাজটা যখন সে করে তখন কিন্তু তাকে জাস্ট একটা পিকচার দিয়ে বলা হয়েছিল যে ফ্রিল্যান্সিংয়ে এইরকম মেকানিক্যাল ডিজাইন যদি থাকে তাহলে তার একটু মূল্য আছে, যে সাপোজ নতুন কোনো মেশিনারি ডেভেলপ করা লাগবে বা কোনো নতুন কিছু ইনোভেশন আনতে হবে, তখন সেইখানে দেখেন কী কী জিনিসগুলো আছে। এই যে গিয়ার টিয়ার আছে, এবং দেখলে বোঝা যাচ্ছে একটা সিম্পল ডিজাইন হলেও সেটার মধ্যে কিছু জিনিস আছে, তাই না? আজকে উনি আর একটা কাজ দিছে, আমি এখনও রিভিশন দেওয়ার সময় পাইনি। তো আপনারা এইসব কাজ তখন ইজিলি করতে পারবেন। এই যে কাজটা আছে এটা স্টিল স্ট্রাকচার দিয়ে তৈরি করা, ওয়েলমেন্টের কাজ। এখন আপনি যদি বেসিক ওয়েতেও করেন ডিজাইন হয়তো বা হবে, কিন্তু ডিজাইনটা প্রিমিয়াম হবে না। এটা যেরকম প্রিমিয়াম মনে হচ্ছে সেরকম প্রিমিয়াম হবে না। আবার এইখানে দেখেন এই যে কর্নার কাটিং, ঠিক আছে, এই অংশগুলোকে সিস্টেম করা যায়। এই দেখেন এখান থেকে এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি বাস্তবে যেরকম হয় আর কি। এই যে এইটাকে এরকম দিলাম, আবার এইটাকে দেখা গেছে এটাকে এরকম না দিয়ে এরকম দিলাম। ওকে, এবার এই পয়েন্টটাকে ক্লিক করলাম, এই পয়েন্টটাকে ক্লিক করে এরকম দিলাম। এটা একটা বাস্তব রিয়ালিস্টিক একটা ভাব আসতেছে যে না এখানে ওয়েল্ডিং করা যাবে, তাই না? তো এগুলো অ্যাডভান্স বিষয়, আমরা এই বেসিক কোর্সেই শিখব। এগুলোর জন্য আপনাকে আবার আলাদা করে এক্সট্রা অ্যাডভান্স কোর্স করা লাগবে না। কিন্তু এগুলোতে যদি আপনি ভালো ফিল নিতে চান, ভালো মনে হয় যে না আমি ভালো করে শিখব, তখন আপনার বেসিক যদি উইক থাকে আমাদের কথাগুলো তখন বুঝবেন কিন্তু মনে রাখতে পারবেন না। এই যে এই জায়গাটা এখন মনে হচ্ছে যে ফাঁকা তৈরি হয়ে গেছে, এটা গ্যাপ, আমি এটাকে ফিল আপ করে দেবো গসেটের মাধ্যমে। ওয়েলমেন্টে গেলাম, এখান থেকে যে এন ক্যাপ আছে, এই যে এন ক্যাপে ক্লিক করব। এখান থেকে যদি রাউন্ড করতে মনে হয় রাউন্ড করে দিতে পারবো, আমাদের থিকনেস যদি মনে হয় আরও কমাবো। কত সহজ, কিন্তু এই সহজ জিনিসগুলো আমাদের জানা না থাকলে দেখবেন যে ইউজ করতে পারতেছেন না। আর এইগুলোর উপরেই সার্টিফিকেশন আছে, যদি আপনার পরীক্ষা দিতে ইচ্ছা হয় আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন যদি আপনি এগুলোকে সলভ করাতে জানেন। যেমন একটা স্টুডেন্টের কাজ আমি পাইছি, সেই ফাইলটাকে এখন কিন্তু আপনাদের সামনেই মডিফাই করলাম, তাই না? তো মডিফাই এই যে এক্সপিরিয়েন্সটা আছে বিধায় তো আমি মডিফাই করতে পারতেছি।
আমার যেরকম আছে আমি সেরকম না হয় অন্যভাবেও চেঞ্জ করতে পারবো। এক কথায় সফটওয়্যারটাকে এতটা ইউজার ফ্রেন্ডলি করতে হবে যে যা মন চায় আমি তাই জন্য করতে পারি। ওয়েবসাইটে আপনাদেরকে দেখাইছি কি না জানি না, বা আপনারা দেখছেন কি না। অ্যাবাউট প্রজেক্ট সেকশনে দেখেন একটা বাড়ি তৈরি করা হয়েছে। এখন এই বাড়িটা যদি কেউ তৈরি করতে চায় তাহলে তার কি মেজারমেন্ট জানতে হবে না, যে এই বাড়ির লেন্থ কত, মানে ঘরটার লেন্থ কতটুকু হতে পারে বা উইথ কতটুকু হতে পারে, এইখানে যে টিনের মতো অংশগুলো দেখা যাচ্ছে এটার ঢেউয়ের সাইজ কত হতে পারে। তার যদি এই ধরনের নলেজ নাই থাকে তাহলে তাকে দিয়ে এটা তৈরি করা সম্ভব না। বাট আপনারা দেখে হঠাৎ করে মনে করেন যে আপনি ফার্স্ট দেখতেছেন লাইফে, এখন পর্যন্ত আগে পরে দেখেননি, হঠাৎ করে মানে ক্যাট সফটটা সম্পর্কে ধারণাই নাই, আপনার দেখে কি মনে হবে যে এটা একজন বিগিনার বা নর্মাল কাউকে দিয়ে করা সম্ভব? কি মনে হয়? না, বিগিনার কাউকে দিয়ে করা সম্ভব না। যাদের অ্যাডভান্স স্কিল আছে তারা প্রোডাক্ট ডিজাইন করলে মনে হবে যে একদম রিয়েলিস্টিক প্রোডাক্ট। সো আমরা ওই দিকেই যাব, কিন্তু কোন জিনিসটা না জানলে আপনি ওই দিকে যেতে পারবেন না, বা হয়তো বা মনে হবে যে আপনি কাজ শিখে ফেলছেন কিন্তু বাস্তবে আপনি অতটা অ্যাডভান্স হলেন না। ক্লিয়ার? সো আমি চাইলে আপনাদের অনেক এক্সাম্পল এক্সারসাইজ দিতে পারি, সেগুলো দিচ্ছি না, যে আগে আপনাকে আমার মতো করে কাস্টমাইজ করে নেই, তারপর এক্সারসাইজ দিব যত আপনি ততই করতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে কি কি টপিকস আলোচনা করছি একটু আমাকে বলেন তো দেখি। সিদ্দিক সাহেব আপনিই বলেন, আপনি তো আসলে সফটওয়্যার সম্পর্কে জানেন, যেহেতু কি কি টপিকস আজকে আলোচনা হয়েছে আছেন? হ্যাঁ আছি। জি। রিপ টুলস ব্যবহার করেছি, তারপর এই যে দেখা যাচ্ছে তো র্যাপ টুলের কাজ শেখালাম। হ্যাঁ, Wrap। র্যাপ টুল, এরপর এই যে যে কালারিং, এটাকে কি বলে? এই কালারিং করার এই অপশনটাকে অ্যাপারেন্স, অ্যাপারেন্স। ভেরি গুড। এই কাজগুলো একটু প্র্যাকটিস করে আমাকে ফিডব্যাক দিবেন। আমি যা ড্র করছি আপনি এতটুকুই ড্র করেন, এতটুকুই বানান, বানায় আমাকে স্ক্রিনশট দেন। যখন দেখবেন যে না ফাইলটা আমাকে দিয়ে একটু রিভিশন দেওয়ার দরকার, তখন ডিরেক্ট ফাইলটাই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ঠিক আছে? যাতে আমি আপনার ফাইলটাকে ওপেন করে দেখতে পারি এবং আপনাকে একটু দেখাই দিতে পারি। আমাদের ক্লাসের টাইম বলা যায় শেষের দিকে, মানে এই যে রেকর্ডিং টাইম যদি আমাদের 1 আওয়ার পার হয়ে যায় তাহলে সেটাকে আবার আমরা মডিফাই করতে পারি না। সো আজকে আমরা আর কি আলোচনা করতে পারি? আচ্ছা, আর একটা বিষয় আমরা বলছি, রেফারেন্স প্লেন। রেফারেন্স প্লেন, এইখানে যে মিররটা দেখতেছেন, এইখানে যে মিরর এটাও সেম। ক্লিয়ার? এখানে যে মিররটা আছে এটাও সেম। এরপর কি আছে? ড্রাফট। ড্রাফটটা ওই পরিমাণ ইউজ হয় না, তারপরও একটু দেখাই। টপ প্লেন এখানে একটা, আচ্ছা আপাতত আমি কোনো ডাইমেনশন না দিলেও ঝামেলা। আপনি এক্সট্রুড করতেছেন, এক্সট্রুড করার পর আমরা যখন এক্সট্রুড করার সময় ড্রাফট করতাম তখন এইখানে ড্রাফট ইউজ করতে পারতাম। ড্রাফট ইউজ করলে কি হইতো, সবাই একসাথে ড্রাফট হয়, এই পাশ থেকেও হচ্ছে, এই পাশ থেকেও হচ্ছে, এই পাশ থেকেও হচ্ছে, তাই না? এটা একটু হয়ে যায়। আমরা চাচ্ছি না যে সব পাশে হোক, আমার শুধু দরকার এই পাশটাকে একটু ড্রাফট করা। তো তখন আসলে বিগিনাররা করে কি, এখানে একটা দ্রুত একটা স্কেচ ড্র করে, এখানে একটা স্কেচ ড্র করে অ্যান্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল দরকার সেই অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, মনে করলাম 35 ডিগ্রি। এরপরে এক্সট্রুড কাটে চলে যায়, কাটে যায় আপনার, এটা থ্রু ওয়াল দেওয়াই ভালো, অ্যান্ড ওকে দিলেই এটা কেটে গেল, তাই না? এটা হচ্ছে বিগিনারদের কনসেপ্ট, বা তারা আসলে এটার বাইরে চিন্তা করে না। বাট আপনার কাছে মনে হচ্ছে যে এই পাশটাকে আমার একটু ড্রাফট করার দরকার, তাহলে আপনি ড্রাফটে চলে যাবেন। ড্রাফটে যাওয়ার পর এখানে ন্যাচারাল প্লেন, মানে যেই প্লেনটা ঠিকঠাক থাকবে, যেটা বাঁকা টাকা হবে না, সেটাকে আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? আর এইটা হচ্ছে আপনার বাঁকা হবে, আমি এই প্লেনটাকে সিলেক্ট করতেছি
অ্যান্ড এই প্লেনটাকে সিলেক্ট করতেছি, আমার এই দুটা প্লেন ড্রাফট হবে। এখন যদি আমি অ্যাঙ্গেল দেই 35, তাহলে অ্যাপ্লাই দিলাম, দেখেন জিনিসটা কি হলো, ড্রাফট হয়ে গেল। এবং এই প্লেনটাকে সে কনস্ট্যান্ট রাখছে, নিচের দিকে সে এক্সটেন্ড হয়ে গেছে, তাই না? পার্থক্য বুঝতে পারতেছি দুটার মধ্যে কি পার্থক্য আছে? জি এটা আসলে প্রয়োজন আছে, আপনি যদি জানেন তাহলে দেখেন দুইটা প্লেনকে করছেন, আপনি চাইলে সবগুলো প্লেনকে করতে পারেন, বা আপনার প্লেন থাকতে পারতো এখানে 50টা প্লেনকে আপনি একসাথে করে নিতে পারতেছেন খুব দ্রুত। আর কাট করতে গেলে চিন্তা করে দেখেন, স্কেচ করতে হবে, সেই স্কেচকে ডিফাইন করতে হবে, তারপর কাট করলেন। তারপরে তো সবসময় আপনার মন মতো হবে, দ্রুত হবে, বিষয়টা এমন না। এই কারণে আমি বলবো যে আপনাদের জানা থাকা ভালো। এটা প্রতিনিয়ত ইউজ হয় না, তবে যখন ইউজ হয় আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ওকে, ড্রাফট টুলের কাজ ডান। আর আছে আমাদের ইন্টারসেকশন কি, আপনার মনে করেন মাঝখানে একটা প্লেন আছে, প্লেনের সাপেক্ষে আপনি এই জিনিসটাকে দুইটা ভাগ করবেন। তো সেক্ষেত্রে দেখি প্লেন, এটা আমিও নিজে খুব কম ইউজ করি। আচ্ছা, এই যে মানে দুইটা ভাগ করছে দেখছেন, এই পাশে একটা হয়েছে, ও পাশে একটা হয়েছে, কার সাপেক্ষে? এই প্লেনের সাপেক্ষে। এখন যদি আপনি কাউকে কনজিউম করে দিতে চান, সেটাকে কনজিউম করে দিতে পারেন, যে ওই পাশেটা থাকবেই না। ওকে, হুট করে এরকম হয় অনেক সময় যে আমার বা এক পাশকে কেটে ফেলবো বা বাদ দিয়ে দিব, সেক্ষেত্রে আপনি এটা দেওয়ার পর ওকে দিলেন। ইন্টারসেকশন ক্লিয়ার? এই প্লেনটা বক্র থাকলে বাঁকাভাবেই কাটবে, এই প্লেনটাতে স্ট্রেট ছিল, যদি প্লেনটা বাঁকা থাকতো বা কোনো কিছু আঁকা বাঁকা ফেস থাকতো, আপনি সেই ফেসটাকে সিলেক্ট করে দিলে সেটা হইতো। ইন্টারসেকশন নিয়ে আমরা আরেকটু কাজ করব যখন সারফেস মডেলিং করব। আপাতত বেসিক যা দেখালাম, ইন্টারসেকশন কি বুঝতে পারছি? ইন্টারসেকশনটা আবার একটু দেখ, খেয়াল করিনি। জাস্ট কিছুই না, আপনার এই প্লেনটার সাপেক্ষে, মানে এটা হচ্ছে ট্রিম টুল, মানে এটা দিয়ে কাটবে, আর এটা হচ্ছে বডি। আমার এখানে ড্রাফট অ্যাপ্লাই করা মানে পুরো বডিটা সিলেক্ট হয়ে গেছে, বুঝছেন? বডিটা সিলেক্ট হয়ে গেছে। আর এইখানে হচ্ছে কি, আপনি যদি কাউকে কনজিউম করতে চান, মানে ওকে ঢেকে দিতে চাচ্ছেন, রাখবেন না, তখন বাকি যেটা রাখবেন সেটা থাকুক, এবার বাকিটা ওকে দিয়ে। ওকে, ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমাদের এইখানে যা যা আছে মোটামুটি আলোচনা হয়ে গেছে। এখন এইখান থেকে আপনি একটা এরকম কিছু একটা ড্র করতেছেন এবং সেটাকে এক্সট্রুড করতেছেন উইদাউট মার্জ রাখবেন না। এটা 30 দিই, দেওয়ার পর ওকে। এইবার আমাদের ইনডেন্ট নামে একটা অপশন থাকার কথা, এখানে যদি না থাকে আপনি ইনসার্টে যাবেন, ফিচার্সে যাবেন, দেন এইখান থেকে খুঁজে বার করবেন কোথায় আছে ইনডেন্ট। ইন্টারসেকশন আমারও চোখে মাঝে মাঝে পড়ে না। ওই যে নিচে নিচে রিপের উপরে, ফ্লিকের উপরে, উপরে আরো উপর দেন উপরে, এই যে এইটা এই যে নিচে। ইনডেন্ট টুলটা কি কাজ করে, এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে টার্গেট বডি। আচ্ছা, টার্গেট বডি এটা না, ডাইরেক্ট টার্গেট বডি হচ্ছে এইটা। এটা হচ্ছে কি যে করতেছি, আমাদের টার্গেট বডি হচ্ছে এইটা, আর টুল বডি হচ্ছে এইটা। এখন আমরা যদি কাট দিই, তাহলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ ক্রিয়েট হবে এখানে। এটা কখন কি হয়, যে দুইটা বডিকে আলাদা করবে এবং সেই গ্যাপটাও ক্রিয়েট করবে, মনে করেন 1 মিলিমিটার বা 0.5 মিলিমিটার, এর মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করে এখন আমরা ওকে দিলাম। তাহলে কি হলো, এইটা আপনার আলাদা আছে, এইটাও আলাদা আছে। আমরা যদি একটু সেকশন করে দেখি তখন ভালো বুঝতে পারবেন, তাই না? মানে এখানে কি কাজটা হয়েছে, আমি এটাকে একটু জাস্ট সাপ্রেস হাইড করে দিলে আরও ভালো বুঝতে পারবেন।
এইখানে দেখেন একটা গ্যাপ ক্রিয়েট করা হয়েছে, উপরেরটা যেই সাইজে ছিল সেম সাইজে এইখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং এদের মধ্যে একটা অফসেট গ্যাপ রাখা হয়েছে যাতে তাকে ইউজ করা যায়। যারা 3D প্রিন্টিং নিয়ে কাজ করে তাদের খুবই ইউজ হয় এটা। 3D প্রিন্ট করতে গেলে আপনার ওইগুলো তো একসাথে প্রিন্ট সবসময় হয় না, কিছু কিছু জিনিস আছে একটা একটা করে প্রিন্ট করতে হয়। তো একটা পরে আবার অ্যাসেম্বলি করতে গেলে তখন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখতে হয়, সেই গ্যাপটা 0.5 0.2 এটা হতে পারে একটা সামথিং, সেই গ্যাপটা আপনি ক্রিয়েট করে দিতে পারেন এই ইনডেন্টের মাধ্যমে। ইনডেন্টের মাধ্যমে তাহলে বডি কয়টা হয়েছে? 2টা। আমরা কি বুঝতে পারছি ইনডেন্ট ফিচার্সটা? জি ওকে ওকে, আমরা কম্বাইন ফিচার্স নিয়ে আলোচনা করব এখন। কম্বাইন ফিচার্সটা আপনি যদি এইখানে কোথাও খুঁজে না পাবেন না সাধারণত, আপনার নিয়ম হচ্ছে এই ইনসার্টে যাবেন। ইনসার্টের মধ্যে ফিচার্স নামে একটা অপশন আছে, এই ফিচার্সের মধ্যে বেশ কিছু টুলস আছে যেগুলো কিনা সামনে থাকে না, ঠিক আছে? সেগুলোকে আপনি এখান থেকে নিতে পারেন। যেমন এই যে ফ্লেক্সিবল একটা বিষয় আপনাদেরকে সোয়েপ্টের সময় দেখাইছিলাম, এটা দিয়ে আপনি কোনো একটা কিছুকে ফ্লেক্স করতে পারেন। তো সেখানে দেখেন ডোম ফিচার্স আছে, স্কেল আছে, এগুলো কিছু কিছু জিনিস আছে সামনে পান নাও থাকতে পারে, এখান থেকে নিয়ে নিতে পারেন। যেমন দেখেন র্যাপ টুলের কাজ আজকে একটু আগে শিখাইছি, এটা আপনার খুব প্রয়োজন হয় যার কারণে সামনে আছে। কিছু জিনিস আছে খুব কম প্রয়োজন হয়, সেটা এই জন্য ভিতরে থাকে। আপনি সেটাকে এখান থেকে ধরে নিয়ে, আচ্ছা এখান থেকে ধরে নিয়ে যায় না, তাহলে আপনি কি করবেন, এখান থেকে সার্চ দিবেন কম্বাইন, COM কম্বাইন। এই কম্বাইন ফিচার্সটা এখন দেখা যাচ্ছে, কিছু সময় দেখবেন হাইড অবস্থায় আছে। হাইড অবস্থায় আছে মানে তাকে আসলে ওই মুহূর্তে কম্বাইন করা পসিবল না, ঠিক আছে? এরকম অবস্থাতে এটা হাইড হয়ে থাকে। তো যাই হোক, এটাকে ধরে জাস্ট ক্লিক করে ধরে এখানে এসে রেখে দিলে আমার মতো এরকম দেখতে পাবেন যে আমি এখানে কম্বাইন ফিচার্সটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো কম্বাইন কখন আমরা করব, যখন দেখা গেছে আমরা এই একটা বডি আছে, সেই বডির ক্রস সেকশনে আর একটা জিনিস হয়ে যাচ্ছে, ক্রস সেকশনে আমাদের আর একটা বিষয় হয়ে যাচ্ছে, কিন্তু সেটা মার্জ না, ঠিক আছে? সেটা মার্জ অবস্থায় নাই, কোনো কারণে আপনি আনমার্জ করেই কাজটা করতে হয়েছে। এমন সিচুয়েশন আসবে যে সেই সময় আপনার মার্জ রেখে কাজটা করা সম্ভব না, আপনার আনমার্জ রেখেই করতে হবে, ঠিক আছে? মনে করেন করা হয়ে গেছে, তো এখন আপনি বুঝতেছেন যে এই জিনিসটা ওর ভিতরে চলে গেছে, তার মানে কি এতটুকু ম্যাটেরিয়াল ডাবল হয়ে গেছে। একটা হচ্ছে এর ম্যাটেরিয়ালটা ওখানে আছে, আবার এটার ম্যাটেরিয়ালটা ওখানে আছে, দুইবার হয়ে গেছে। বাস্তবে কি এটা কি পসিবল? একটার ভিতর দিয়ে আরেকটা ম্যাটেরিয়াল যাওয়া পসিবল? না। পসিবল না। তো তখন আমরা এই জিনিসটাকে মার্জ করে ফেলতে পারি, এবং সেটা কিভাবে করব? কম্বাইনের মাধ্যমে। কম্বাইনের মাধ্যমে অ্যাড লিখে যতগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দেন, তাহলে দেখেন যে ভিতরে আর কোনো আলাদা সেপারেশন নাই। একটু ভিতরের দিকে গেলাম, একদম মানে মিশে গেছে। আর যদি এটা না থাকতো, এটাকে হাইড করা যাবে, সাপ্রেস করছি, দেখেন এখন পার্থক্য বোঝা যাচ্ছে যে এইটা আলাদা একটা বডি, এটা একটা বডি, এটার মধ্যে মাঝখানে একটা ইন্টারসেকশন, একটা অন্যরকম ব্যবস্থা দেখা যাচ্ছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবে কম্বাইন করে ফেলতে পারি। ক্লিয়ার? এবার আসেন কম্বাইনের মধ্যে আরেকটা বিষয়, সাবস্ট্রাক্ট অপশনটা কি? সাবস্ট্রাক্ট হচ্ছে আপনার মেইন বডিকে তাকে সিলেক্ট করেন, যাকে আপনি রাখবেন, ঠিক আছে? মেইন বডিটাকে আপনি রাখবেন, সেটাকে আপনি এখানে ক্লিক করে দেন। আর ওইটা যত পরিমাণ ভিতরের দিকে ঢুকছে সেই পরিমাণ জায়গা আসলে রিমুভ হয়ে যাবে। এই যে মাত্র যে ইনডেন্টের কাজ দেখালাম ওইটার মতো, এটাতে ক্লিক করে দেন, তাহলে দেখেন ওই পরিমাণ ম্যাটেরিয়াল সে রিমুভ করে ফেলতেছে। কিন্তু ইনডেন্টে একটা সুবিধা আছে কি, সে তো রিমুভ করেই, পাশাপাশি সে একটা গ্যাপ ক্রিয়েট করে। এই জায়গাটায় সেই গ্যাপ ক্রিয়েট করার কোনো অপশন মনে হয় নাই। ওগুলো অটোক্যাডের সাথে একটু মিল আছে দেখতেছি। অটোক্যাডে হ্যাঁ। অবশ্য আমি 3D জীবনও করি নাই, এই জন্য বুঝতেছি না যে আপনি। মিল আছে, সাবট্রাক্ট, আচ্ছা, এগুলো কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা তো ফিল করতেছেন নাকি? জি জি।
হ্যাঁ, যখন আপনি মোল্ড, যদি কখনো মোল্ড ডিজাইন নিয়ে কাজ করেন, তখন আপনার এই ইন্ডিয়ান ফিচার্সটা মাস্ট লাগবেই। ঠিক আছে, এটা যদি না শিখেন তখন পস্তাতে হবে, তখন আবার শিখতে হবে, এলো কথা। আচ্ছা, এইবার আসি আমরা কমন কিছু বিষয়। কমন হচ্ছে কি, আমরা যখন এসএসসিতে পড়াশোনা করছিলাম বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছিলাম, তখন ওই ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো আমরা পড়ছি। দেখেন তো ইন্টারসেকশন বলতে কি বোঝায়, আপনাদের একটু মনে পড়ে কিনা সেই সময়ের কাজটা? ইন্টারসেকশন, এই যে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এরকম কিছু ম্যাথ করতাম আমরা 9-10-এ থাকতে, মনে পড়ে আপনাদের? একটু স্কেচ করে দেখাই। সেটের অঙ্ক যখন করতাম, হ্যাঁ ভাই, প্রথম চ্যাপ্টার। হ্যাঁ। তো ইন্টারসেকশন মূলত কী কাজ করে সেটা হয়তো আপনি এখন ভুলে গেছেন, আমি একটু মনে করে দিই। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যেই কমন যে জিনিসটা আছে সেটাই হচ্ছে ইন্টারসেকশন। মানে এর বাকিটুকু ভ্যানিশ হয়ে যাবে, এরও বাকিটুকু ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু মাঝখানে যে অংশটুকু আছে মানে দুটার মধ্যেই সেম যে জিনিসটা আছে, যে ম্যাটেরিয়াল, ওইটাই থাকবে। ওইটা বাদে বাকি বাইরে যা আছে সব চলে যাবে। আমি এটাকেও সিলেক্ট করলাম এবং শো প্রিভিউ যদি দেই, তাহলে এবার দেখেন যে কি ঘটতেছে। বাইরে সব নাই, শুধুমাত্র দুইজনের মধ্যে যে কমন জিনিসটা আছে সেই জিনিসটা সে দেখতেছে। বুঝতে পারছি? এবং কমন এটা খুবই কম ইউজ হয়, মানে বলা যায় 0.001%। আমার কাছে মনে হয় যে সারা লাইফে আমি যা দেখছি এটা আমি ইউজ করিই না। আমার কাছে মনে হয় যে এটা কেন যা দিছে, আসলে এটা বাস্তব সুবিধাটা কি আমি এখন পর্যন্ত ওইভাবে পাই নাই। যাই হোক, এই কম্বাইনের মধ্যে যা যা টপিকস দেখাইছি, তিনটা টপিক্সই ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে বলবেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, ক্লিয়ার আছে, সমস্যা নেই। ক্লিয়ার আছে, তাহলে আমাদের মোটামুটি হাতের কাছে যে টুলসগুলো আছে সব কিছুই আলোচনা হয়েছে। এখন শুধু এইটা বাকি আছে, এই জিনিসটা। এইখানে স্প্লিট, তারপর প্রজেক্টেড, কম্পোজিট, এরপরে হ্যালিক্স অ্যান্ড স্পাইরাল, এগুলো একটু বাকি আছে। স্প্লিটটা দেখাই। স্প্লিট হচ্ছে কি, যে আপনার সাপোজ ফ্রন্ট প্লেনে একটা লাইন ড্র করছেন, এই লাইনটা ড্র করার পর আপনি বলতেছেন আমি এখন এই ফেসটাকে স্প্লিট করব। ফেসটাকে স্প্লিট করার বিভিন্ন কারণ থাকতে পারে। আমি চাচ্ছি যে এই ফেস এবং এই ফেস স্প্লিট হোক, এইটা হবে না, ঠিক আছে, এইটা স্প্লিট হোক। আপনি যখন ওকে দিবেন তখন এটাকে একটু হাইড করে দেন, স্প্লিটের লাইনটাকে হাইড করে দেই। কী ব্যাপার, হাইড হয়েছে। এখন এইখানে একটা ফেস আলাদা হয়ে গেছে, এখানে একটা ফেস আলাদা হয়ে গেছে, এটা হয়তো বা দেখতে পাচ্ছেন না। এটা না দেখার পিছনে কারণ আছে, আমার এখানে একটু সিস্টেম করা রয়েছে। ডিসপ্লে স্টাইল, আচ্ছা দেখা যাচ্ছে না কেন, তো বুঝলাম না। এখানে ভিজিবলি করা আছে, আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন তখন এটা দেখতে পারবেন যে এখানে একটা ভাগ অংশ আছে। আমারটাতে দেখাই যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না আমার মনে পড়তেছে না যে এটা এই অপশনটা মানে অপশন থেকে অন করা আছে হয়তোবা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ফেসগুলোকে এখন একটু আমি কালার করতে চাই। এখান থেকে অ্যাপিয়ারেন্স অ্যাপ্লাই করব, রেড বা ব্ল্যাক। আমি হয়তোবা ফেসটাকে সেপারেট করার জন্যই আমি স্প্লিট করছি। আপনার কোনো কারণ থাকতে পারে, আপনি এই যে টেক্সট লিখছেন না, ওই টেক্সটের মাধ্যমে কিন্তু স্প্লিট করা যায়, যেটা কিনা র্যাপের মাধ্যমে করছিলাম। র্যাপে কি হয়, ওইটাকে এমবোস বা ডিভোস করা যাচ্ছে, অথবা ওই লেখাটাই আপনি পুরো জিনিসটার উপরে একটা ভাগ করে ফেলতে পারেন। তারপর আপনার মনে হচ্ছে যে আমার এক্সট্রুড বা কাট কোনো কিছু হবে না, আমার জিনিসটার মধ্যে শুধু টেক্সট বা কিছু কালার টালার অ্যাড করব, তখন আপনি সেটাকে স্প্লিট করতে পারেন। এবং এইখানে দেখেন, এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই অংশটাকে কনভার্ট করে ফেললাম, কনভার্ট হয়ে গেল খুব দ্রুত। এবার আপনার মনে হচ্ছে যে এটাকে একটু এক্সট্রুড করার দরকার, আপনারা দেখেন সেটা কি সুন্দরভাবে এক্সট্রুড হচ্ছে। স্প্লিট না করলে তার এত সুন্দরভাবে দ্রুত আপনার এই কি বলে প্যারালালের মতো, এটা যেন কি বলে, সামন্তরিক নাকি, না সামন্তরিক না, ট্রাপিজিয়াম আকৃতি যে শেপটা, এত দ্রুত কি ড্র করা পসিবল? চিন্তা করে দেখেন তো, আমি যে কাজটা করলাম।
আচ্ছা, এরপর স্প্লিটের বিষয়ের মাঝখানে আবার আরেকটা বিষয় চলে আসলো, সেটা একটু দেখাই দেই। ডিরেক্ট এডিটিং টুল, এর মধ্যে দেখেন মুভ অফসেট নামে একটা অপশন আছে। আপনার যদি মনে হয় যে এই ফেসটা একটু অফসেট হবে, এদিকে কত মিলিমিটার পর্যন্ত অফসেট হবে সেটা আপনি দিতে পারেন। তাহলে দেখেন নতুন করে একটা ফেস নতুন পজিশনে চলে যাচ্ছে। হুটহাট করে পরিবর্তন করা, এই ডিরেক্ট এডিটিংয়ের মধ্যে অনেক কিছু আছে, এটা নিয়ে একটা ক্লাসে নেওয়া যাবে, এটা আমরা আজকে না যাই। আমরা স্প্লিট করা কি বুঝছি? জি ভাইয়া। স্প্লিট করা যদি বুঝে থাকি, তারপরে আসেন আপনার প্রজেক্টেড কার্ভ। প্রজেক্টেড কার্ভ জিনিসটা কি? আমি মনে করেন এইখানে একটা প্লেন নিচ্ছি, সরি একটা পাইপের মতো একটা কিছু ড্র করব। এখান থেকে এদিকে যাবে, এদিকে যাবে অ্যান্ড এদিকে যাবে। ওকে, এইবার আমি টপ প্লেনে গেলাম। টপ প্লেনে যেয়ে আমি বলতেছি যে এই জিনিসটা এইভাবে করবে, ঠিক আছে? এখন এই দুইটাকে কম্বাইন করে একটা 3 ডাইমেনশনাল একটা কার্ভ তৈরি হবে, সেটাকে বলা হয় প্রজেক্টেড কার্ভ মনে হয়। প্রজেক্টেড কার্ভের মধ্যে এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে। এবার আপনি যদি মনে করেন যে এই সাইডে আসেন, তখন এইরকম আঁকাবাঁকা লাইন আসতেছে। আবার যদি আপনি টপ থেকে দেখেন, মনে হবে যে এই লাইনকে ফলো করে এটা তৈরি হয়েছে, ঠিক আছে? কিন্তু বাস্তবে এটা একটা 3 ডাইমেনশনাল তৈরি হয়েছে, 3 ডাইমেনশনাল। এরকম যদি কোনো সময় কার্ভ প্রয়োজন হয়, তখন আপনি এটা ইউজ করতে পারেন। বিশেষ করে গাড়ির সারফেস ডিজাইন করার সময় বিভিন্ন কর্নারগুলোকে এরকমভাবে তৈরি করা লাগে, গাড়ি ডিজাইন করার সময়। এরপর আছে আমাদের হ্যালিক্স অ্যান্ড স্পাইরাল। বাকি দুইটা আমার কাছে মনে হয় যে তেমন কাজের না। কম্পোজিট কার্ভ হচ্ছে জাস্ট দুটাকে কম্বাইন করা, একসাথে করা। কম্পোজিট কার্ভটা পরে আমরা একটু হ্যালিক্স অ্যান্ড স্পাইরালে আসি। হ্যালিক্স অ্যান্ড স্পাইরালের নিয়ম হচ্ছে আপনি প্রথমে তো একটা সার্কেল ড্র করবেন একটা প্লেন সারফেসে তৈরি করার পর এটা ডায়ামিটার যা যা আসতে তাই দিবেন, দেওয়ার পর চলে যাবেন এখান থেকে হ্যালিক্স অ্যান্ড স্পাইরাল। তাহলে দেখেন স্প্রিংয়ের মতো যে অংশগুলো আছে সেইগুলো তৈরি হবে। এবং রেভলিউশন মানে আপনি কোনটা দিবেন, এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে, সেইগুলো আপনার কাস্টমাইজ করে নেবেন। এই যে কনস্ট্যান্ট পিস কনস্ট্যান্ট থাকলে হাইট কতটুকু হবে এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। রেভলিউশন কত হবে সেটা আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন, ঠিক আছে? এরপর এখানে নিচের দিকে একটা অপশন আছে স্পাইরাল মানে যে কয়েলের মতো যে অংশটা, এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। যদি কখনো কয়েলের মতো অংশ মানে আমাদের প্রয়োজন হয়, স্পাইরাল হয়, তখন আমরা এটা অ্যাপ্লাই করলেই হবে। এবং এইখানে যদি আপনি মনে করেন কিছু একটা ড্র করতে পারতেন, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করে দিই। এখান থেকে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই যে এটা দৌড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? এটাকে করবেন কি, এই পয়েন্টটাকে সিলেক্ট করে এই লাইনটাকে সিলেক্ট করে দেবেন কন্ট্রোল চেপে। তখন দেখবেন পিয়ার্স নামে একটা অপশন আছে। পিয়ার্স মানে হচ্ছে ওটাকে একদম পয়েন্ট মতো নিয়ে আসা, ওই লাইন বরাবর ওই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসা। তারপর ওকে দেন, অ্যান্ড এটাকে একটু ছোট করতে হবে মনে হয়। এবার যদি আপনি এখান থেকে সোয়েপ অ্যাপ্লাই করেন, তাহলে কি কয়েলের মতো তৈরি হচ্ছে, তাই না? কত সহজ, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। থ্রেডও করা যায় না? হ্যাঁ, কি বলেন? থ্রেড করা যায় তো না এটা দিয়ে? হ্যাঁ, ওই যে নাট বোল্টের থ্রেড কাটে তো এটা দিয়ে। জাস্ট দেখালাম, স্পাইরাল করে দেখালাম, ঠিক আছে। ঠিক আছে? আর এখান থেকে কম্পোজিট কার্ভ মূলত জয়েন করানো হয়, এন্টিটিস টু জয়েন। আমাদের ওই যে স্কেচ করার সময় পলিলাইন যেটা আমরা বলে থাকি, ওই যে সিঙ্গেল লাইন আর পলিলাইন অটোক্যাডে,
যে এখানে 10টা লাইন আছে, সেই 10টা লাইনকে আমি একটা লাইনে কনভার্ট করে ফেলবো, তখন আমরা কম্পোজিট কার্ভ করতে পারি। দেখা গেছে এইখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, কনভার্ট করলাম, কনভার্ট করার পর এখানে একটু ফিলেট করতেছি, এটা আপনার মনে করেন একটা সংযুক্ত লাইন, ঠিক আছে। এই আরেকটা লাইন আরেকটা আসতেছে, সেই লাইনের সাথে নতুন করে আপনি পুরোপুরি একটা কম্পোজিট কার্ভ করবেন। কম্পোজিট কার্ভটাও আমি খুব কম ইউজ করি, আমার কাছে মনে হয় যে 3D কাজ করার সময় কাজে লাগে, এছাড়া কাজে লাগে না। এটা হচ্ছে কি আপনার XYZ ডিরেকশন। আর একটা দেখাই, এই লাইনটাকে 3D স্কেচ 1 করে আমি জাস্ট কনভার্ট করব, তাহলে এই যে একটা লাইন হয়ে গেল, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই সবগুলো লাইনকে আমার কি করতে হবে, একটা লাইনে কনভার্ট করতে হবে। সেই জন্য আমরা চলে যাচ্ছি কম্পোজিট কার্ভ, লাইন, এটা, অ্যান্ড ওকে। ওকে দিলে আপনি সবগুলোকে আপাতত হাইড করে দেন, তাহলে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব মিলে এখন একটা হয়ে গেছে, তাই না? এটাকে আমরা সেকেন্ড টাইম করছি, একটা 2 নম্বর স্কেচ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্কেচ। তো দুইটা স্কেচকে আমরা এখন একটা স্কেচে কনভার্ট করছি। কম্পোজিট কি বুঝতে পারছি? এবং কম্পোজিট জিনিসটা হচ্ছে আপনার XYZ মানে 3 ডাইমেনশনাল লাইনগুলোকে সংযোগ করার জন্য। যেমন এই লাইনটা তো আমরা 2 ডাইমেনশনাল কাজ করছি, এই ডাইমেনশনটা আমি কাজ করছি 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনাল। তো এখন বর্তমান পজিশন, এটার পজিশন আর আগের পজিশন, সেটা কি একই ডিরেকশনে আছে? অবশ্যই না। এটা মনে করেন একটা 2 ডাইমেনশনাল একটা প্লেনের দিকে যাচ্ছিল, আবার হট করে আবার উপর দিকে যাচ্ছে। তো এই ধরনের কার্ভগুলোকে আমরা যদি একটা কার্ভে কনভার্ট করতে চাই, সেটাকে কম্পোজিট কার্ভ বলবো। ভাই কি বুঝছেন? তাহলে আমাদের এইখানে টপিক শেষ। আর এগুলো হচ্ছে আপনার ইকুয়েশনের মাধ্যমে ডেভেলপ করতে হয়, ওই যে 1 2 3 4 অ্যাপ্লাই করে করে। যদি আপনাদের কখনো মনে হয় যে আপনি এটা একটা মানে ভ্যালু বসায় আপনি কাজ করবেন, যেমন এক্সের ভ্যালু আছে, ওয়াইয়ের ভ্যালু আছে, জেডের ভ্যালু আছে, ঠিক আছে, এরকম ভ্যালু বসায় যদি আপনি কার্ভ ক্রিয়েট করতে চান, তখন এটা ইউজ করতে পারেন। এটা ইউজ হয় সাধারণত যারা যে বিমানের পাখা তৈরি করে ওনাদের কাজে লাগে। যেমন আমার থিসিসের সময় ট্রয়েডাল শেপ যেটা ছিল, সেইটার যে প্রোফাইলটা, সেটা এরকম মাছের মতো অ্যারোডাইনামিক শেপ। সেই শেপটা একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই শেপটার একটা নির্দিষ্ট পজিশন আছে, ওই পজিশনগুলোকে ফলো রেখে কাজগুলো করা হয়েছিল। আমি যদি একটু আমার থেকে দেখাই, এটা না, এই যে বিভিন্ন পয়েন্ট দেখতেছেন, দেখা যায়? হ্যালো, যাচ্ছে। হ্যাঁ, এটা মনে করেন যে উপর দিয়ে এক্স ডিরেকশনে একটা ভ্যালু আছে, ওয়াই ডিরেকশন ভ্যালু আছে, তাই না? প্রত্যেকটাই তো একটা ভ্যালু আছে। সো যদি 3 ডাইমেনশনাল হয়, তাহলে জেডেরও ভ্যালু আছে। এই ভ্যালুগুলো বসাইলে একটা কার্ভ তৈরি হয়, সেই কার্ভটাই হচ্ছে ওই আপনার ইউজ করার জন্য ওইটা ইউজ করতে হয়। ওইখানে খুব যদি অ্যাডভান্স লেভেলে কাজ করেন, তখন আপনার এটা কাজে লাগবে, আর মনে হয় লাইফে কোনো দিন কাজে লাগবে না। আমাদের কিছু সময় আছে যে ওই নাকার যে প্রোফাইলটা আছে, সেইটাকে ডিরেক্ট ব্রাউজ করে, মানে আমরা তো আগে ডাউনলোড করছিলাম সেটার একটা ফাইল, সেই ফাইল ডাউনলোড করে সেই ফাইলটাকে আমরা ওপেন করছিলাম, ডিরেক্ট যে ফাইলটা নাকাতে আছে ওইখান থেকে আমরা সেই ফাইলটাকে ইউজ করছিলাম। তারপরে এখানে ভ্যালুগুলো চলে আসছিলো, এগুলো দেওয়ার পর নেক্সট দিছিলাম, আমাদের এখানে ডিরেক্ট কার্ভ তৈরি হয়ে গেছিলো। সেটা হচ্ছে থিসিসের সময় কাজে লাগছিল। আপনাদের এগুলো লাগবে না, যদি লাগে তখন আপনি স্টাডি করলে বুঝতে পারবেন যে এটা কীভাবে ইউজ করতে হয়। জাস্ট একটু জেনে রাখেন যে কার্ভ থ্রু XYZ পয়েন্ট। ক্লিয়ার? এগুলোর অ্যাপ্লিকেবলগুলো না দেখাইতে পারলে মজা পাওয়া যায় না। আর আপনাদের এই পজিশনে এটা দেখানো যাচ্ছে না, জাস্ট একটু ফিল করতে পারেন, আশা করা যায় এইটা থেকে, যে এইটার অবশ্যই একটা পয়েন্ট মানে হচ্ছে তার দুইটা ভ্যালু এক্স এবং ওয়াই। যদি
3 ডাইমেনশনাল হয় তার 3, তো আমি ধরলাম যে এটা 2 ডাইমেনশনাল, তাহলে প্রত্যেকটা সেকশনে কোথায় কী কী আছে, যে এই যে দেখেন সিমুলেশন করে তাকে দেখা হচ্ছে পাখার কোন জায়গায় কী পরিমাণ প্রেশার পড়তেছে, কোন জায়গা আপনার প্রেশার কম, কোন জায়গায় ভ্যালোসিটি বেশি, সেগুলো এখানে অ্যানালাইসিস করা হচ্ছে। এই যে স্ট্রিম লাইন অ্যানালাইসিস করা হচ্ছে, বাতাসটা আসার পর সে তার সাথে যে ব্লেডের পর ধাক্কা দিবে, সেই ব্লেডে ধাক্কা দেওয়ার কারণে তো ব্লেডটা ঘোরা শুরু করবে, সেই রোটেশন থেকেই তার একটা টর্ক উৎপন্ন হয়, সেই টর্ক থেকেই আমরা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। দেন তারপরে কি করতে হয় তো বুঝেনি, তাই না? তো এটার অন্য একটা সফটওয়্যারের কাজ, অ্যানসিসের কাজ, যদি কোনো দিন লাগে আপনারা শিখেন। আমরা আজকে আর এদিকে সময় নষ্ট না করি। এইখানে যা যা আছে তার মধ্যে থেকে 1 2 3 5 বা 6 এই জায়গাটা দেখাইছি, এটা সবাই ক্লিয়ার? ক্লিয়ার আছে। হ্যাঁ, আপনারা অ্যাপ্লাই করার পর আবার আমাকে কনফার্ম করবেন বাস্তবে ক্লিয়ার কিনা। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে আমাদের কম্বাইনের ক্লাস হয়ে গেল। আমাদের নেক্সট ক্লাসে আলোচনা থাকবে ডিরেক্ট এডিটিং টুল, আমাকে একটু মনে করাই দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে।